আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশের নতুন বাজেটে সরকার সামনের বছর 8% বেশি প্রবৃদ্ধির আশা করছে। করোনা ভাইরাসের অর্থনৈতিক ধাক্কা সামলাতে কি পরিকল্পনা আছে এই বাজেটে, শুনবেন এ নিয়ে প্রতিবেদন এবং বিশ্লেষণ। করোনা ভাইরাস মহামারীর পর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে কথা উঠছে, বাজেটে সেটার প্রতিফলন কতটা? বাজেট করা হয় পূর্ববর্তী বছরে যে বাজেটটা টাকাটা থাকে সেখান থেকে 5 থেকে 10% বাড়িয়ে দেওয়া হয়। কখনোই যে আমার আসলে কোন ক্ষেত্রে কতটুকু দরকার এটা অ্যাসেস করে বাজেটটা দেওয়া হয় না, এটা একটা মেইন প্রবলেম। শুনবেন এই প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে এবার ভেঙে ফেলা হলো দাস প্রথা সমর্থনকারী এক কনফেডারেট প্রেসিডেন্টের মূর্তি। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের অর্থমন্ত্রী মোস্তফা কামাল আজ পরবর্তী অর্থ বছরের জন্য এক বাজেট ঘোষণা করেছেন, যাতে করোনা ভাইরাস মহামারীর ধাক্কা সামলাতে নতুন কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে করোনা ভাইরাস মহামারীর কারণে চলতি অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি তাদের প্রত্যাশার তুলনায় কম হবে, কিন্তু তারপরেও সামনের বছর বাংলাদেশের অর্থনীতির 8% বেশি প্রবৃদ্ধি হবে বলে লক্ষ্যমাত্রা তিনি ঠিক করেছেন। বাজেটের কলেবর গত বছরের তুলনায় প্রায় 13% বেড়েছে। অন্যদিকে বাজেট ঘাটতি ছাড়িয়ে যাবে 1 লক্ষ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার বিস্তারিত শোনা যাক সহকর্মী সায়েদা আক্তারের কাছে। বাংলাদেশে আজ এমন এক সময়ে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন, যখন করোনাভাইরাস মহামারীর কারণে দেশের স্বাস্থ্য ও অর্থনৈতিক খাত বেশ বিপর্যস্ত। আর ঘুরে ফিরে বারবার সেই বিষয়টিরই প্রতিফলন দেখা গেছে বাজেট বক্তৃতায়। অর্থমন্ত্রী বলেছেন 5,68,000 কোটি টাকার এই বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। কোভিড-19 প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মহামারীর কারণে গত কয়েক মাসে এই সময় অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ হারিয়েছে বহু মানুষ। উৎপাদন কমেছে কৃষি ও শিল্প খাতে। সেবা খাতে বহু প্রতিষ্ঠান আয় হারিয়েছে, কর্মহীন হয়েছেন বহু পেশাজীবী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, এসব ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার বিভিন্ন খাতে বরাদ্দ বাড়িয়েছে। কৃষি খাতে সরকার প্রায় 22,500 কোটি টাকা বরাদ্দ করেছে। অন্যদিকে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 95,000 কোটি টাকার বেশি। আগামী অর্থ বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2%, কিন্তু চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করা হয়েছিল। ফলে নতুন এই লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী এবং বাস্তবসম্মত নয় বলে মনে করেন অর্থনীতিবিদ MK মুজিরি। এই প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা সবাই জানি একটা জিনিস হচ্ছে যে আসলে কোভিড-19 যে আমাদের প্রতিক্রিয়া, আমাদের এখানটায় সবগুলো খাতেরই কৃষি বা শিল্প বা আমাদের সেবা সব খাতগুলি কিন্তু 80% মতোই হচ্ছে ইনফরমাল খাত, এবং অপ্রাতিষ্ঠানিক খাতের যে তথ্য, এই তথ্যপত্র কিন্তু স্বাভাবিক সময়ই পাওয়া যায় না। আর এখনকার পরিস্থিতিতে এই খাতগুলো সম্পর্কে তথ্য সম্পূর্ণ অবর্তমান। কাজেই এই বছরের প্রবৃদ্ধি কি হবে এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রেডিক্ট করছে সেটা অনেক কম, সরকার যেটা বলছেন সেটা রিলেটিভলি বেশি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে 14 লাখের মতো মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তবে বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেছেন, করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
মহামারীর প্রভাব মোকাবেলায় সরকার যেসব কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা সরবরাহ বাড়ানো, বৈদেশিক কর্মসংস্থান থেকে আয় বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের জন্য 2,000 কোটি টাকা ঋণ দেবার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এসব পরিকল্পনাকে প্রয়োজনের তুলনায় যথাযথ বলে মনে করেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক। সামাজিক নিরাপত্তা খাতে 3% জিডিপি, সামাজিক নিরাপত্তা খাতে বাড়ানো হয়েছে, কিন্তু এটি আরো বাড়ানো দরকার ছিল। আর এক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে শহরাঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু কোভিড-19 কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য সেরকম সুস্পষ্ট কোনো নির্দেশনা বা সুস্পষ্ট কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে 2,000 কোটি টাকা যে ঋণ, এটা মূলত স্বনিয়োজিত যে কাজ, সেই স্বনিয়োজিত কাজে উৎসাহিত করবার জন্য আসলে এই ঋণটা দেওয়া হয়েছে। আমি বলবো যে এই বাজেটের মধ্যে আমি যতদূর দেখেছি এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কি শর্ত সাপেক্ষে এই ঋণটা অ্যাক্সেস করতে পারবে। তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন মহামারীর ক্ষতি মোকাবেলায় সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার লক্ষ্যে 5,000 কোটি টাকার একটি ঋণ তহবিল, ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য 30,000 কোটি টাকার এবং এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য 20,000 কোটি টাকার দুটি আলাদা স্বল্প সুদের ওয়ার্কিং ক্যাপিটালের ঋণ সুবিধা রয়েছে। ঢাকা থেকে সাইয়েদ আক্তার। বাজেটে সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে যে পরিকল্পনা পেশ করেছে তা কতটা বাস্তবসম্মত, এ নিয়ে কথা বলার জন্য ঢাকা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ডক্টর ফাহমিদা খাতুন। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেমনটি আমরা শুনছিলাম, অর্থমন্ত্রী মোস্তফা কামাল তিনি তার পরিকল্পনায় 4 ধরনের কৌশলের কথা বলেছেন। তিনি কর্মসংস্থানকে প্রাধান্য দেয়া, স্বল্প সুদে ঋণ দেয়া, দরিদ্রদের জন্য সামাজিক সুরক্ষা এবং মুদ্রা সরবরাহ বাড়ানোর কথা বলেছেন। আপনার কি মনে হয় সরকার সঠিক কৌশলই নিয়েছে? ধন্যবাদ। এই যে 4টি কর্মকৌশল এই কথা বলা হয়েছে বাজেটে, যে বাজেট কিনা অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য প্রণীত হয়েছে, এই 4টি কৌশল হিসেবে ঠিকই আছে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এই কর্মকৌশলের সাথে বাজেট যেভাবে সাজানো হয়েছে সেই বাজেট সাজানোটা কতখানি সামঞ্জস্যপূর্ণ সেটি হচ্ছে প্রশ্ন। এখানে এই বাজেটে যে আয় ব্যয় হিসাব দেওয়া হচ্ছে, এই বাজেটে যে খাতওয়ারি বরাদ্দ দেওয়া হচ্ছে, এই বাজেটে যে ধরনের নতুন নতুন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কিংবা কোনো ধরনের সংস্কার কর্মসূচির প্রস্তাবনা দেওয়া হচ্ছে, সেগুলি কতখানি এই 4টি কর্মকৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলোই চিন্তার বিষয়। যদি আমি শুরু করি যে আয় এবং ব্যয়ের বিষয়টি দিয়ে শুরু করতে হয় জাতীয় বাজেটে, যে ব্যয়ের ক্ষেত্রে এইবার আমরা দেখেছি যে বাজেটের আকার কলেবরে বেড়েছে আগের বছরের চাইতে, এবং তার পাশাপাশি ঘাটতিও বেড়েছে। এবং এই বাজেটের ব্যয় মেটাতে যে সমস্ত অর্থায়নের সংস্থান করার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং জাতীয় রাজস্ব বোর্ডের যে বিরাট একটা অঙ্ক তার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেটা বাস্তবোচিত নয়, এই কারণে যে গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে এই ধরনের উচ্চাভিলাষী একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের যে ক্ষমতা রয়েছে, সক্ষমতা, সেটা অনুযায়ী তারা অর্জন করতে পারে না। এবং এই যে বিদায়ী 2020 অর্থ বছর, সেখানেও একটা বিপুল পরিমাণ ঘাটতি, আমাদের হিসাবে 1,25,000 কোটি টাকা ঘাটতি রয়ে যাবে। এবং তার উপরে এই কোভিড মহামারী আক্রান্ত হয়েছে যখন অর্থনীতি, তখন স্বাভাবিকভাবে রাজস্ব আহরণ কম হবে, যেহেতু ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে, মানুষের আয়ের উপরে নেতিবাচক প্রভাব পড়েছে এবং কর্মসংস্থান কমে গিয়েছে। আপনি যেটা বলছেন যে সরকারের বাজেট ঘাটতি অনেক বেড়ে যাবে, 1,00,000 কোটি টাকার বেশি, তো সরকার অর্থমন্ত্রী যেটা দাবি করছেন যে বাংলাদেশের অর্থনীতির মৌলিক ভিত্তি যথেষ্ট মজবুত, সেখানে যথেষ্ট ভারসাম্য আছে, কিন্তু আপনার কি মনে হয় আসলে একটা ঝুঁকি তৈরি হতে পারে সরকারের এত বিপুল পরিমাণ ঘাটতি এবং এই জন্য তাকে যে ঋণ করতে হবে? দেখুন, যে বাজেট ঘাটতি যেটা আছে, যা জিডিপির 6%, সেটা কিন্তু এই করোনা কালীন সময়ে খুব একটা বেশি নয়। আমরা স্বাভাবিকভাবেই 5%-এর মধ্যে আমরা বাজেট ঘাটতিটা প্রাক্কলন করে থাকি।
কিন্তু করোনাকালীন সময়ে যেহেতু সরকারকে কিন্তু ব্যয় করতে হবে, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য, অর্থনীতিতে একটা ব্যক্তি খাতের প্রতিযোগিতা বাড়ানোর জন্য, ব্যক্তি খাতকে আরো প্রণোদনা দেওয়ার জন্য। সুতরাং এখানে 6% বাজেট ঘাটতি কোনো বড় বিষয় নয়, এটা 7-8% যেতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সরকার যে ব্যয় করবে সেই ব্যয়ের সক্ষমতাটা এবং আয় করবে কোথা থেকে, সেই আয়টা কোথা থেকে এসে ব্যয়টাকে সংকুলন করবে সেই বিষয়টা। সেই জন্য এই চিন্তাটা যে সেটা হচ্ছে যে করোনাকালীন সময় অবশ্যই অধিক ব্যয় করতে হবে, সেটা যুক্তিযুক্ত। আমরা যেটা দেখছি যে চলতি অর্থ বছরে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 5.2 হবে বলে মনে করছে সরকার। আবার অন্যদিকে সামনের বছরের জন্য প্রবৃদ্ধি ধরেছে 8% বেশি। এটা কি আপনার কাছে খুব উচ্চাভিলাষী মনে হচ্ছে? আমার কাছে দুটো সংখ্যায় উচ্চাভিলাষী, কারণ এখানে এই কোভিডকালীন সময় আসলে প্রকৃতির হার নিয়ে কোনো মোহ থাকার উচিত নয় একেবারেই। কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক বছর থেকে কিন্তু প্রকৃতির হারটাকে নিয়ে একটা উচ্চাভিলাষী কিংবা একটা ধরনের আত্মতুষ্টি এবং এটাকে রাজনৈতিক উদ্দেশ্যেও একটা পরিণত করা হচ্ছে। প্রবৃদ্ধিটা একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। এখানে সারা বিশ্বে যখন বিভিন্ন অর্থনীতি নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি, এমনকি নেতিবাচক প্রবৃদ্ধি, আমাদের প্রতিবেশীদের ভারতের শতকরা 5% নেতিবাচক প্রবৃদ্ধি হবে। চীনের মতো এত বিরাট অর্থনীতি, সেখানেও কিন্তু প্রবৃদ্ধি অনেক কমে যাচ্ছে। সুতরাং এখানে আমাদের যে অর্থনীতিতে খাত প্রতিখাত হবে এবং প্রবৃদ্ধি কম হবে, এটা তো স্বাভাবিক। এটা নিয়ে এত দুঃখ পাওয়ারও কিছু নেই এবং এটাকে গোপন করারও কিছু নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গোপন করতে গেলে সমস্যাটা আছে যে আপনি দেখেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান যে সারা পৃথিবীর যে প্রজেকশন গুলি করছে, সেইগুলোর প্রেক্ষিতে কিন্তু তারা এই যে বিভিন্ন ধরনের সহায়তা, ঋণ সহায়তা এবং কোভিড ফান্ড যেটা করেছে তাদের কাছে তারা কিন্তু দিচ্ছে বিভিন্ন দেশকে। এখন আমরা যদি সত্যিকারের ক্ষয়ক্ষতির পরিমাণটা না তুলে ধরি এবং সত্যিকারের আমাদের অর্থনৈতিক গতিধারাটা কি হচ্ছে সেইটার চিত্রটা না তুলে ধরি, তাহলে তো আমরা সেই যে ঋণ যেটা পাওয়ার কথা, সহায়তা যেটা পাওয়ার কথা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে, সেটা কিন্তু পাবো না, সঠিক পাবো না যতটুকু পাওয়ার কথা। কারণ তারা তো ভাববে যে আমরা। জি, আরেকটা প্রশ্ন আপনার কাছে। সরকার মুদ্রা সরবরাহ বাড়ানোর কথা বলছে, এর মানে কি সরকার আসলে এখানে টাকা ছাপানোর কথা বলছে? অর্থনীতিবিদরা যেটাকে কোয়ান্টিটেটিভ ইজিং বলেন, সেটা এর ফলে কি মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যাবে না? সরকার যেটা বলছে যে হ্যাঁ, মুদ্রা সরবরাহ বাড়ানোর অনেকগুলো পদ্ধতি আছে। সেটা তো সরকার যে মনিটারি পলিসি যেটা থাকে কেন্দ্রীয় ব্যাংকের, যে মুদ্রানীতি বিষয়ে বিভিন্ন সূচক থাকে, বিভিন্ন ইন্ডিকেটর থাকে কিংবা বিভিন্ন প্যারামিটার থাকে, সেগুলোকে এই মনিটারি পলিসি গুলাকে ব্যবহার করে কিন্তু প্রথমে তারা চেষ্টা করে যে অর্থনীতিতে কিংবা বাজারে লিকুইডিটি কিংবা তারল্য সৃষ্টি করার জন্য। সেটার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক যেটা সিআরআর অর্থাৎ ক্রেডিট রেশিও, যেটা ক্রেডিট রিস্ক রেশিও, সেটা কমিয়েছে এবং তারপরে রেপো রেট কমিয়েছে, অ্যাডভান্স ডিপোজিট রেট সেটাও বাড়িয়েছে। এইভাবে কিন্তু একটা তারল্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং তারপরে সরকারকে কিন্তু মুদ্রা ছাপানোর যে পদ্ধতিটা, এটা সর্বশেষ একটা অবলম্বন থাকতে হবে। কারণ কি, তাহলে কিন্তু এই যে এমনিতে আমাদের দেশে যখন ব্যাংকিং ব্যবস্থা থেকে যখন তারল্য সৃষ্টি হয়, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যে ঋণটা যায় সেটা অপচয় হওয়ার একটা সুযোগ থাকে, কারণ ঋণ খেলাপি হয় এবং ঋণ ফেরত দেয় না, খেলাপি হয় এবং অন্যান্য অর্থ কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সুচারুভাবে অর্থটা ব্যবহার হয় না। সেই জন্য সরকারের আরো কিছু উপায় আছে, যেটা যেমন সরকারকে সেটা করতে হবে, দিতে পারে। আমাদের এই যে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য এখন খুব কম, এখান থেকে যে লাভটা হচ্ছে সেটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে। তারপরে সরকারের ব্যয়ের ক্ষেত্রে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প এখন তেমন প্রয়োজন নেই, যে সমস্ত প্রকল্প কর্মসংস্থানের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না, সেই সমস্ত প্রকল্প আপাতত স্থগিত রাখা যেতে পারে এবং সেই অর্থটা অন্যান্য যেমন কর্মসংস্থান
সৃষ্টিকারী প্রকল্পে ব্যবহার করা যেতে পারে। সুতরাং সমস্ত উপায়গুলি আমি একসাথে এক্সপ্লোর করার পরেই কিন্তু টাকা ছাপানোর বিষয়। তবে সরকার কিন্তু সময় সময় টাকা ছাপাচ্ছে, সেটা কিন্তু আগের থেকে হয়ে আসছে। কিন্তু এই ব্যবস্থাটা আমাদের মতো দেশে এটার কিন্তু পূর্ব শর্ত হচ্ছে, এটা কার্যকরী হয় পূর্ব শর্ত হচ্ছে সুশাসন। আমাদের দেশে যেহেতু সুশাসনটা নাই অর্থ ব্যবহারের ক্ষেত্রে, এবং এখানে জবাবদিহিতাটা স্বচ্ছতাটা নাই, সেই জন্য আশঙ্কাটা হচ্ছে যে অর্থ ছাপিয়ে এটা যখন অর্থ ছাপানো হবে তখন যদি মূল্যস্ফীতি সৃষ্টি হয় সেটার লাগাম কিভাবে টেনে ধরবে। যদিও অনেকে বলছেন যে করোনাকালীন সময়ে মূল্যস্ফীতি সৃষ্টি হওয়ার আশঙ্কা নাই, কিন্তু কোনো না কোনো সময় তো সেটা অর্থনীতি আমাদের ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু আমরা এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরতে পারবো না। এবং অর্থটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা স্বচ্ছতা জবাবদিহিতাটা আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারবো না। এইখানেই কিন্তু শঙ্কাটা রয়েছে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনি আমাদের সঙ্গে লাইনে থাকুন। একটু পরে আমরা আবারও আপনার কাছে ফিরে আসব অন্য কিছু বিষয়ে কথা বলার জন্য। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে স্পষ্ট হয়ে উঠেছে স্বাস্থ্য খাতে এতদিন কতটা কম মনোযোগ দেয়া হয়েছে এবং কতটা বড় ধরনের সংস্কার এক্ষেত্রে দরকার। সেই পটভূমিতে পেশ করা হয়েছে এবারের বাজেট। কিন্তু এবারও বাজেট বরাদ্দের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে তেমন কোনো চমক নেই। গতবারের তুলনায় এবার মোট ৩,০০০ কোটি টাকার মতো বেশি বরাদ্দ দেয়া হয়েছে এই খাতে। করোনা ভাইরাস মহামারীর সংকট মোকাবেলায় তাৎক্ষণিক কি প্রয়োজন সেদিকেই মনোযোগ দেওয়া হয়েছে বেশি। দীর্ঘমেয়াদে কি ধরনের সংস্কার প্রস্তাব করা হচ্ছে এই বাজেটে, এ নিয়ে শুনুন শাহনাজ পারভিনের প্রতিবেদন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে অনেকেরই ধারণা ছিল এবার স্বাস্থ্য খাত অনেক বেশি গুরুত্ব পাবে, কিন্তু অন্তত বরাদ্দের দিক দিয়ে তেমনটা হয়নি। এই অর্থ বছরে মোট বাজেটের ৭.২% অর্থাৎ ২৯,০০০ কোটি টাকার কিছু বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় ৩,০০০ কোটি টাকার মতো বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী বলছেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতের সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে তেমন কোনো চমক রয়েছে বলে তিনি মনে করছেন না। যেটা হয়েছে ক্ষতে মলম লাগানোর মতো, এখন একটা খাত তৈরি হচ্ছে, মলম টলম লাগিয়ে সেটা ভালো করলাম, কিন্তু এটি তো না। আমাদের দেশে যে রোগগুলো বেশি হয় সেই রোগগুলো ক্রোনোলজিক্যালি সাজিয়ে তার চিকিৎসার জন্য কি কি ইকুইপমেন্ট, দক্ষ জনশক্তি, সেগুলো আমাদের মানুষদের কি কি অসুখ হয় সেটা ভেবে প্রণয়ন করা হয় নাই। প্রণয়ন করা হয় নাই বলে কিন্তু বাজেটের সময় আমরা খোঁজা শুরু করি কি কিনতে হবে, কোনটা কিনলে লাভ বেশি, কোনটা লাভ বেশি না। আসলে এটা তো একটা হঠাৎ করে কোনো বিষয় না, এটি একটি চলমান প্রক্রিয়া, যেটি আমাদের রোগের চিকিৎসার জন্য আমাদের স্বাস্থ্য জনশক্তি তাদের মিলিয়ে কি কি করতে হবে। এই কারণে কোনো কাজ নাই, 10টা বিল্ডিং বানানো হলো, পরে দেখা গেল বিল্ডিং গুলো ফাঁকা থাকে। প্রস্তাবিত বাজেটে করোনা ভাইরাস মোকাবেলায় 10,০০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় 100 কোটি টাকা, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী যারা কোভিড-19 মোকাবেলায় কাজ করছেন তাদের জন্য 850 কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাজেট ঘোষণার আগে অনেকেরই প্রস্তাব ছিল স্বাস্থ্য খাতে এবার সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার। বাংলাদেশে কখনোই যা হয়নি। তবে বাজেট প্রস্তাবের আগেই সরকারি বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল যে এবারও তা হচ্ছে না। সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মুখ থেকেই বক্তব্য এসেছে যে স্বাস্থ্য বিষয়ক সরকারি কর্মকর্তাদের অর্থ ব্যবহার করার সক্ষমতা নিয়ে। গত কয়েক অর্থ বছরে দেখা গেছে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ অব্যবহৃত থেকে যায়। তার কারণ কি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা। সময় মতো বরাদ্দ প্রাপ্তি হয় না। দেখা যাবে যে আমাদের বাজেট দেওয়া হয় জুন মাসে, সেই বাজেট থাক করতে গেলে 2-3 মাস সময় চলে যায়। যখন আমরা টাকাটা পাই তখন আমাদের প্রপারলি আমাদের খরচ করার টাইম থাকে না, বা ওই আমরা খুব তাড়াহুড়ো করে যায়, যার কারণে আমাদের যতটা কোয়ালিটির কাজ করা দরকার ততটুকু কোয়ালিটি সম্পন্ন কাজ করতে পারি না। নিড বেসড অ্যালোকেশন বাজেটটা হয় না। বাজেট করা হয় পূর্ববর্তী বছরে যে বাজেটটা টাকাটা থাকে সেখান থেকে 5 থেকে 10% বাড়িয়ে দেওয়া হয়। কখনোই যে আমার আসলে কোন ক্ষেত্রে কতটুকু দরকার সেটা অ্যাসেস করে বাজেটটা দেওয়া হয় না। এটা একটা মেইন প্রবলেম। বাংলাদেশে গত কয়েক বছর স্বাস্থ্য খাতে বেশ কিছু দুর্নীতি, কেলেঙ্কারির বিষয় সামনে এসেছে। গত বছরের শুরুতে দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন দিয়েছিল, যাতে বলা হয়েছিল স্বাস্থ্য খাতে 11টি উৎস থেকে দুর্নীতি হয়, যার মধ্যে রয়েছে নিয়োগ, বদলি, পদোন্নতি ছাড়াও ঔষধ, চিকিৎসা সরঞ্জাম ও পণ্য কেনাকাটায় দুর্নীতি। এবার প্রস্তাবিত অর্থ কিভাবে খরচ করবে সরকার? দীর্ঘমেয়াদী সংস্কারের কি ধরনের পরিকল্পনা রয়েছে? জিজ্ঞেস করেছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের কাছে।
একটা সাস্টেইনেবল সিস্টেম তো ডেভেলপ করতে হবে, কারণ ভবিষ্যতে এরকম ক্যালামিটি যে আসবে না তার তো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না। আমাদের স্বাস্থ্য খাতে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইকুইপমেন্ট আছে, যে জনবল আছে, 8টা বিভাগীয় শহরে 8টা ক্যান্সার হাসপাতাল হবে, এগুলোর কার্যক্রম শুরু গ্রহণ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে ডায়ালাইসিস বেড বা ডায়ালাইসিসের জন্য যে মেশিন লাগে এগুলোর সংখ্যা ঘাটতি আছে। ঢাকার বাইরে খুব সুবিধা বেশি ছিল না বিভিন্ন জায়গায়। এগুলো জেলায় জেলায় বা প্রত্যেক মেডিকেল কলেজে এগুলো স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একাধিক শিশু হাসপাতাল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের, নার্সদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরকম অনেকগুলো পরিকল্পনা কিন্তু সরকার নিয়েছে এবং নিচ্ছে এবং বাস্তবায়ন হচ্ছে এবং বাস্তবায়নের পথে। 130 পাতার বাজেট প্রস্তাবনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য যে অংশ রয়েছে তাতে কি করা হয়েছে সেটিই বেশি উল্লেখ করা হয়েছে, তবে কিভাবে সংস্কার করা হবে সেটি কমই রয়েছে। আর খুব স্বভাবতই করোনা ভাইরাস মোকাবেলার বিষয়টি স্বাস্থ্যের ক্ষেত্রে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগে ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন টেলিফোন লাইনে, তিনি আবারও যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। ডক্টর খাতুন, আপনি যেটা নিশ্চয়ই জানেন যে এই করোনা ভাইরাস মহামারীর পর বিশ্বের প্রায় সব দেশেই স্বাস্থ্য খাত নতুন করে মনোযোগ পাচ্ছে এবং এটিকে অনেক বেশি অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। এবারের বাজেটে, বাংলাদেশের বাজেটে সেটার প্রতিফলন আপনি কতটা দেখতে পাচ্ছেন? আমি বাংলাদেশের এই সদ্য ঘোষিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের বিষয়ে তেমন আশাবাদী না, কারণ যে বাড়ানো হয়েছে খুবই কম। আপনি যদি বাজেটের আকারের দিক থেকে দেখেন, গত অর্থ বছরে অর্থাৎ 2020 অর্থ বছরে মোট বাজেটের 4.9% ছিল স্বাস্থ্য খাতে, আর এইবারে 2021 সালের বাজেটে সেটা প্রস্তাবনা করা হচ্ছে মোট বাজেটের 5.1%, টু বি প্রিসাইজ। সুতরাং এখানে কিন্তু মাত্র এদিক সেদিক হলো। এইখানে এই যে আমরা করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, এত বড় একটা সংকট, এই সংকটটা মোকাবেলা করার জন্য যে কোনো ধরনের আমাদের কোনো সংকল্প আছে কিংবা আমাদের ইচ্ছা, এটাকে যে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেরকম কোনো ভাবনা আপনি দেখছেন না এর মধ্যে? কোনো ভাবনাই নাই, অগ্রাধিকারের কোনো চিন্তা ভাবনাই নাই। ডক্টর খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ সাবির মুস্তাফার কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে আফ্রিকায় করোনা ভাইরাস মহামারী দ্রুত ছড়াচ্ছে। মূলত 10টি দেশে ভাইরাসের প্রকোপ বেড়েছে, যেখানে মোট সংক্রমিতের 32% রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার মানুষ। সংস্থা বলছে কোভিড-19 সংক্রমণ বেশিরভাগই রাজধানীগুলোতে হলেও ভাইরাস অন্যত্র ছড়াতে শুরু করেছে। রাশিয়ায় করোনা ভাইরাসে নিশ্চিত সংক্রমিতের সংখ্যা 5 লক্ষ ছাড়িয়ে গেছে। তবে রাশিয়ায় ভাইরাসে মৃতের সরকারি সংখ্যা অন্য যেসব দেশে ব্যাপক হারে সংক্রমণ হয়েছে তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। দেশটিতে মারা গেছে 6,500 মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই সংখ্যা অস্বাভাবিক এবং রাশিয়ার উচিত তাদের তথ্য সংকলন পর্যালোচনা করে দেখা। রাশিয়া বলছে তাদের তথ্য সঠিক। আমেরিকায় বিক্ষোভকারীরা ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বেশ কয়েকটি দাস প্রথার সমর্থকদের স্মারকসৌধ ভেঙে ফেলেছে। আমেরিকায় গৃহযুদ্ধের সময় দাস প্রথা টিকিয়ে রাখার পক্ষের রাজ্যগুলোর প্রেসিডেন্ট জেফারসন ডেভিসের মূর্তি বিক্ষোভকারীরা রিচমন্ড শহরে নামিয়ে ফেলেছে। ভারতে ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল এমন একটি মার্কিন সরকারি প্যানেলের সদস্যদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে যেরকম আচরণ করা হচ্ছে তার উল্লেখ করে ধর্মীয় স্বাধীনতার অবস্থাকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছিল। অনলাইনে শিশুদের যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট এবং টুইটার। এসব প্রতিষ্ঠান তাদের এ সংক্রান্ত গবেষণা শেয়ার করার পাশাপাশি যৌন হয়রানিমূলক পোস্ট শনাক্ত করতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং এজন্য তহবিল জোগাবে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে চালানো এক পরীক্ষায় বিজ্ঞানীরা এমন এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছেন যা মহাবিশ্বের অনেক রহস্য উন্মোচন করতে পারে। এই পরীক্ষায় বিজ্ঞানীরা পদার্থ বা ম্যাটারকে তার পঞ্চম মাত্রায় সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, যার আরেক নাম বোস-আইনস্টাইন কনডেনসেট। পদার্থের 4টি স্বাভাবিক মাত্রা হচ্ছে কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা। বিজ্ঞানীরা বলছেন পঞ্চম মাত্রায় পদার্থের আচরণ এই 4টি স্বাভাবিক মাত্রা হতে একেবারেই আলাদা।
আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত প্রসঙ্গের বিস্তারিত শোনা যাক সহকর্মী ফয়সাল তিতুমির এবং আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ কিন্তু করোনা ভাইরাসের পাশাপাশি বাজেট নিয়েও নানান আলোচনা চলছে, সেসব জানিয়ে দিতে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, সঙ্গে আছেন আমি আফরোজা নীলা। তিতুমির, জাতীয় সংসদে আজ বাজেট অধিবেশনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা নিয়ে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে নানান আলোচনা চলছে। আজকে কিন্তু মাস্ক পরে ও নির্দিষ্ট দূরত্ব রেখে সংসদে বসেন সদস্যরা, এরকম বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আবার নীলা, সামাজিক দূরত্ব ঠিকভাবে মানা হচ্ছে না এমন কিছু খবরও কিন্তু এসেছে বিভিন্ন অনলাইনে। তবে অনেকটা নীরবে যেন সীমিত সংখ্যক সাংসদের উপস্থিতিতে সংক্ষিপ্ত আকারে এবারের ব্যতিক্রমী একটা বাজেট অধিবেশন সমাপ্ত হয়, যেটাকে জুয়েল মোর্শেদ বলছেন সীমিত আকারে। আনোয়ার হোসেন সরকারের মন্তব্য, এবার স্বাস্থ্য খাতে যারা আছে তাদের পোয়াবারও, কারণ সরকার স্বাস্থ্য খাতে অর্থের বরাদ্দ বেশি রেখেছে, তাই তাদের কামাইও বেশি হবে। তাসমিলা জান্নাত বলছেন, আমি বাজেট টাজেট এত কিছু বুঝি না, শুধু এটা বুঝি যে বাজেটের পরে সবকিছুর দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এদিকে বিদ্যুৎ বিল নিয়েও মানুষের নানা ক্ষোভ ও অসন্তোষ দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমগুলোতে। করোনা ভাইরাসের সময় অনেকেরই অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসছে বলে অভিযোগ। এই অভিযোগটা বেশ কিছুদিন ধরেই আমরা দেখে আসছি তিতুমির। তার উপর নীলা, সরকারের পক্ষ থেকে গতকালকে বলা হয় যে চলতি জুনের মধ্যে বিদ্যুতের বিল না দিলে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে কিন্তু বিবিসি বাংলার আজকে ফেসবুক পাতায় একটা পোস্টেই প্রায় 2000-এর উপর মন্তব্য পড়েছে, যেখানে কিন্তু বেশিরভাগই তাদের অভিজ্ঞতা যেটি বলছেন, যেরকম আশিকুর রহমান বলেছেন, যেখানে করোনা মহামারীতে সবাই সংকটময় সময় পার করছে সেখানে 3-4 গুণ বিদ্যুৎ বিল বেশি করাটা অযৌক্তিক। চিন্তা করে দেখুন কয় হাজার কোটি টাকার অনিয়ম হয়েছে। নীলা, এরকম কমেন্টস গুলো পড়ছিলাম, অনেকে কিন্তু এটা বলছেন যে তার বিদ্যুৎ বিল বেশি আসছে। এবং বেশ কিছুদিন ধরেই আমরা এই ধরনের অভিযোগগুলো দেখে আসছি। বিবিসি বাংলার ফেসবুক পাতা সহ বিভিন্ন অনলাইনেও এই ধরনের খবর আসছে। সুমন আহমেদ যেমন এই খবরের কথা উল্লেখ করে বলছেন, সবাই মনে করেছিল বিদ্যুৎ বিল মওকুফ হতে পারে, কিন্তু মওকুফ তো হয়নি, বরং মাসুল বেড়ে গেছে কয়েক গুণ। তৌহিদুল হক, স্বাভাবিক বিদ্যুৎ বিল হয় 2 থেকে 4 হাজারের মধ্যে, কিন্তু মে মাসে এসেছে 12,000 টাকা। এখন আমি নিরুপায় হয়ে গেছি, কিভাবে এ বিল দেব। খবর নিয়ে জানলাম প্রায় সবারই 2 থেকে 4-5 গুণ বিল বেশি এসেছে। বেলাল হোসেন বলছেন, গত 2 মাসে বিদ্যুৎ বিল অন্য যে কোনো মাসের তুলনায় অনেক বেশি এসেছে। আরেকজন আবার প্রস্তাব দিয়েছেন, জনগণের উচিত এই মুহূর্তে যার যার জমিতে বিদ্যুতের খুঁটি বছরের পর বছর দাঁড়িয়ে আছে সব হিসাব করে ভাড়া আদায় করা। মজা করেই লিখেছেন এবং হাসির ইমোজি দিয়েছেন শেষে। করোনা ভাইরাস সংক্রান্ত আরেকটি ছবি ভাইরাল হয়েছে আজ, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি হুইল চেয়ারে প্রায় শোয়া অবস্থায় আছেন, আর পাশে মাথায় হাত দিয়ে এক মহিলা বসে আছেন। ক্যাপশনে লেখা, 2টি বেসরকারি হাসপাতাল ঘুরে স্বামীকে ভর্তি করাতে পারেননি স্ত্রী। এরপর চট্টগ্রাম মেডিকেলে নিলে ডাক্তাররা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। জানা যায় যে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রায় প্রতিদিন এই ধরনের খবর কিন্তু আসছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিচ্ছে। উম্মে ফাতিমা লিখেছেন, অন্য দেশে ধরে ধরে পরীক্ষা ও চিকিৎসা করায়, আর আমাদের দেশে ঘুরে ঘুরেও চিকিৎসা পাওয়া যায় না। মোহাম্মদ জসিমউদ্দিনের মন্তব্য, এটা জাতি ও সরকারের ব্যর্থতা। অন্যদিকে শামিমা রুমির মন্তব্য, ঠিক চিকিৎসার অবহেলার কারণে মরছে হাজার হাজার মানুষ। এদিকে পুরো রাজধানী লকডাউনের নির্দেশনা চেয়ে রিট, এমন খবর আছে আলোচনায়। আজ ভার্চুয়াল হাইকোর্টের বেঞ্চে এই রিটটি দাখিল করেন একজন আইনজীবী। রিটে লকডাউনের নির্দেশনা চাওয়ার পাশাপাশি কোভিড-19 আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের যোগান নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। তবে নীলা, স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানান কথা সবসময়ই চলছে ফেসবুক জুড়ে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপি নুরুল হক নূর তরুণদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই তথ্য জানান। এটি নিয়েও কিন্তু ফেসবুকে নানান আলোচনা চলছে তিতুমির। হ্যাঁ, যেরকম তানভীর সাজ্জাদ মন্তব্য করেছেন, সৎ রাজনৈতিক সংগঠন হলে দেশের জনগণকে পাশে পাবেন আশা করি। মনির হোসেনের মন্তব্য, এদেশে দল গঠন করতে এসে সকলে সুচিন্তার বিশাল শপথ নেয়, কিন্তু কিছুদিন পর দেখি কবি নীরব। তো এই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। বাংলাদেশের অর্থমন্ত্রী মুস্তফা কামাল আজ পরবর্তী অর্থ বছরের জন্য এক বাজেট ঘোষণা করেছেন, যাতে করোনা ভাইরাস মহামারীর ধাক্কা সামলাতে নতুন কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে এবার ভেঙে ফেলা হয়েছে দাস প্রথা সমর্থনকারী এক কনফেডারেট প্রেসিডেন্টের মূর্তি। আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 আর ভারতে 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।